বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। সমরেশ বসুর লেখা বালির ঝড়। ট্রেন এসে পৌঁছল প্রায় 1 ঘন্টা দেরিতে। সূর্য অস্ত যেতে বসেছে, কিন্তু দিকে দিকে প্রসারিত তার লেলিহান জিহ্বা এখনো গুটিয়ে নেওয়া হয়নি। এখনো গরম বাতাসের ঝাপটা, পায়ের তলায় আদিম পাথুরে মাটিতে এখনো জ্বলন্ত অঙ্গারের উত্তাপ। গাড়ির জানালা দিয়ে আগেই লক্ষ্য পড়েছিল দগ্ধ ধূসর 3 পাহাড়ের পিঠ। এই পশ্চিমা সূর্যের জ্বলন্ত থাবায় যেন একটি অতিকায় পশুর মতো ঘাড় গুঁজে পড়ে আছে পাহাড়টা। পশুটা মৃতপ্রায়, কিন্তু গাড়ি যতই সামনে এগোচ্ছিল ততই একটা জিনিস বুঝে ওঠা যাচ্ছিল না। দূরে ওগুলো কি? ওই ধোঁয়া ধূসর যেন মাটি থেকে ছড়িয়ে ছিটিয়ে আকাশব্যাপী অন্ধকার করে দিচ্ছে। যেন ওই অতিকায় পশুটা পা ছুঁড়ছে এখনো মরার যন্ত্রণায়, খাবি খাওয়ার মতো। বালি উঠছে যেন তারই অন্তিম নখরাঘাতে, তার শেষ দাপাদাপিতে। তারপর গাড়ি আরও এগিয়েছে। টের পাওয়া গেছে বালি উঠছে, দিগন্তব্যাপী অন্ধকার করে দিয়ে যেন একটা কাপালিক খ্যাপা হয়ে ফিরছে। হাসছে অট্ট রোলে, আদিম মানবের জাদু বিশ্বাসের একটা খেলা দেখাচ্ছে যেন সে। সামনে মাঠ কি ঘাট কিছু বোঝার উপায় নেই, সম্ভবত খোলা চরভূমি। তারপরে গঙ্গা, কারণ দূরে স্টিমারের একটি অস্পষ্ট ছায়া যেন দেখা যাচ্ছে। আরও দেখা যায় যেন কতগুলো প্রেত ছায়া ছুটে আসছে। দেখা যেতে যেতেই ছায়াগুলো এসে ঝাঁপিয়ে পড়তে লাগলো ট্রেনের কামরায়। ওরা যে কুলি তা চেনবার উপায় নেই। ততক্ষণে খোলা জানালা দরজা দিয়ে গরম বালুকা রাশি কামরাগুলো ভরে তুলতে আরম্ভ করেছে। মুহূর্তে একটা বিভৎস তাণ্ডব শুরু হলো। ঝোড়ো বাতাস আর বালু যেন তপ্ত খোলার মুড়ি ভাজা বালি, তার সঙ্গে মানুষের হাঁক ডাক চিৎকার। মানুষের চেয়ে বেশি কুলির ধস্তাধস্তি। সুলতা শিবনাথদের কামরাতেও তাণ্ডবটা শুরু হয়েছে। সুলতা ব্যাপারটা ঠিক বুঝতেই পারেনি। কিছুটা বুঝি বেলা শেষের আমেজে আর গাড়ির দোলানিতে ওর চোখ জড়িয়ে আসছিল। তারপর সহসা বালুর আক্রমণে রুমাল চেপে ধরেছিল ওর মুখে। এবার বোম্বাই সিল্কের গোটা আঁচলটাই মুখে মাথায় টেনে এনে বিরক্ত স্বরে জিজ্ঞাসা করল, এটা কি হচ্ছে? অবস্থাটা শিবনাথের খুব সুবিধের নয়। দম চাপতে গিয়ে প্রায় দৈববাণীর মতো কড়া আর মোটা শোনালো তার গলা, বালির ঝড়। এই সহসা দুর্যোগের ওপর যেন রেগে উঠে প্রায় শাসিয়ে উঠল সুলতা। বালির ঝড়? কি বিশ্রী! পশ্চিম গঙ্গার খেয়ালি ঢালু পারে দূরবিসারী এই শুধু বালুচরে কোনো এক অজানা দিগন্ত থেকে ঝড় উঠে এসেছে কে জানে। মানুষের মন রাখা সুশ্রী বিশ্রীর চৈতন্য তার নেই। না মানে শাসন, না মানে কর্ষণ। গাড়িটা থামেও না। থেমে যতই চাকা ঘষে ঘষে ইঞ্চি এগোয় ততই ঝড়ের দস্যিপনা বাড়ে। এবার বিরক্তির চেয়ে কষ্টটাই টের পাওয়া গেল সুলতার। উফ, গেলুম! এ আমরা কোথায় এসেছি? যেন অনেক দূর থেকে জবাব দিল শিবনাথ। সকরিগলি ঘাট। তারপর এখানেই নামতে হবে আমাদের, নেমে স্টিমারে উঠতে হবে। ওরে বাবা! বুঝি ভয় পেয়ে সুলতা 2 হাত বাড়িয়ে শিবনাথকে ধরে তার পিঠে মুখ গুজল। শিবনাথেরও 2 চোখের কোল বালুকায় ঝাপসা হয়ে গেল। সে সস্নেহে বলল, একটু সামলে নাও সুলতা, স্টিমারে গিয়ে উঠলে আর লাগবে না। সুলতা প্রায় ঠোঁট ফুলিয়ে বলল, কি করে সামলাবো, সব তছনছ করে দিচ্ছে যে। শিবনাথ হাসলো একটু, মুখ নামিয়ে এনে বলল, তা বেড়াতে গেলে তো একটু কষ্ট সইতে হয় না বুঝি? কষ্ট করলেই কেষ্ট মিলবে। যাও, তোমার শব্দতেই ফাজলামি। আমি বলে কানা হয়ে যাচ্ছি আর গায়ে যেন ছুঁচ ফোটাচ্ছে গরম বালি। ইস! রক্তের মতো লাল তরল শাড়িটার আঁচল তখন লুটিয়ে পড়েছে। অতলপৃষ্ট জলের মতো লাল লাইলনের জামাটা। শাড়ি পরিত্যক্ত।
23-24 অনেকটাই অনাবৃষ্টির লক্ষণাক্রান্ত শরীরে অন্ধকারে নিয়ন আলোর বিজ্ঞাপনের মতো অন্তর্বাস সুস্পষ্ট। প্রসাধন অনেক আগেই ধুয়ে মুছে গেছে ট্রেনের গরমে ও ঘামে। এখন চোখ ঘষে ঘষে কাজল হয়েছে চোখের কালি। বালি ইতিমধ্যে সাদা স্তর ফেলেছে চুলে, বালি খোঁপার ভাঁজে ভাঁজে। শিবনাথের অবস্থা এমন কিছু ভালো নয়, তবে পুরুষ হওয়ার সুযোগটাই একমাত্র সুযোগ। সে খোঁচাকে মালকোচা করে নিয়েছে, হৃষ্টওয়াচে বেঁধেছে রুমাল। এদিকে কুলিদের ডাকাতে হাত পড়েছে তাদের মালের ওপর। কামরার অন্য দুটি পরিবার তখন কুলির মাথায় মালপত্র চাপিয়ে নামতে উদ্যত। সুলতার আঁকড়ে ধরা হাত এবার কোমর থেকে না সরালে নয় শিবনাথের। এমন সময় সুলতার তীব্র প্রতিবাদ ধ্বনিত হতে শোনা গেল। ও কি করছেন আপনি? ওটা আমাদের ওটা। দরজার দিকে যেতে গিয়ে ভদ্রমহিলা হকচকিয়ে থমকে গেলেন। যাকে অন্তত বার কয়েক লীলা বলে ডাকতে শোনা গেছে কামরায়, সেই ভদ্রমহিলাই। আর এই বালির ঝড়ে যখন সুলতার চোখ যাচ্ছে তখন সে এই জিনিসটা ঠিকই লক্ষ্য করেছে, তাদের ছোট হ্যান্ডব্যাগটি ভদ্রমহিলার হাতে। বালির ঝড়ের মধ্যেও ভদ্রমহিলার দুটি আয়ত চোখ লজ্জায় ও বিস্ময়ে উদ্দীপ্ত হলো। নিজের হাতের দিকে তাকিয়ে থুতিয়ে গেলেন একেবারে। যদিও রং নেই ঠোঁটে, স্বাভাবিক রক্তাভাটা ছিল। ঈষৎ পুরু ঠোঁট দুটি চকিতে একবার দংশে তাড়াতাড়ি সুলতাদের বেডিংয়ের ওপর হ্যান্ডব্যাগটা রেখে বলে উঠলেন, ছি ছি, একেবারে জানতে পারিনি, কিছু মনে করবেন না। চোখে আর মুখে হাত চাপা দিলেন উনি। ঝড়ের কামাই নেই, বালি ঢুকছে। মাথায় সুলতার মতনই হবে, বয়সটা কম হতে পারে আবার বেশিও হতে পারে। ধরবার উপায় নেই, কারণ এখন শিবনাথি দেখছে কিনা। তবে সব মিলিয়ে ভদ্রমহিলার শ্যাম চিক্কন মুখে কিছু একটা বিশেষত্ব ছিল। সেটা কি বলা মুশকিল। বোধহয় আকাশ নীল মানেই যে এক নরনারায়ণ রূপ, অপরূপের বিশেষত্ব থাকে, প্রায় সেই রকম। স্নিগ্ধ, উজ্জ্বল আর বোধহয় সুন্দর। সে তাড়াতাড়ি সান্ত্বনা দিতে গেল। ততক্ষণে দরজার প্রায় বাইরে থেকে পুরুষ গলায় প্রশ্ন এলো, কি হয়েছে লীলা? লীলা বললেন, কিছু নয়, আমাদের হ্যান্ডব্যাগটা নিয়েছ? জবাব এলো, নিয়েছি। লজ্জায় ও বালির ঝড়ে যদিও রুদ্ধশ্বাস, তবু হাসলেন লীলা। বললেন, ছি ছি, কি যে কাণ্ড। সুলতা কোনো রকমে আঁচলের বাইরে মুখ এনে বলল, তাতে কি, ওরকম হয়ে যায়। মুক্তি পেলেন ভদ্রমহিলা। সুলতার ও কথাটি যেন জেল সুপারিনটেন্ডেন্টের মুক্তির আদেশের মতো শোনালো। উনি নেমে গেলেন বালির ঝড়ের মধ্যে। শিবনাথ ততক্ষণে কুলিকে মাল তোলবার আদেশ দিয়েছে। তাড়া দিল সুলতাকে, চলো চলো, আর দেরি নয়, ওদিকে স্টিমার ছেড়ে দেবে আবার। নামতে নামতে সুলতা মুখে কাপড় চাপা অবস্থায় বলে নিল, পরের জিনিসের হাত দিতে গেলে সবাই ওরকম না জানার ভান করে, ওসব আমার ঢের জানা আছে। শিবনাথ যেন জানতো এই কথাটা সুলতা বলবেই। সে বলল, যাকগে, এবার সামনের দিকে তাকাও, ভবিষ্যৎ বড় অন্ধকার বোধ হচ্ছে। এই কুলি, আসতে যাও। কিন্তু সুলতা শিবনাথের কথারই খেই টানল, না ইয়ার কি নয়, ওসব আমি জানি। ওটা আমার কত সাধের শৌখিন জিনিস জানো, হাতিয়ে তো নিয়েছিল প্রায়। অমন সুন্দর ফুটফাট জিনিসটি দেখলে সকলেরই ভুল হয়ে যায়। আহ, গেলুম। শিবনাথ বলল, বলছি তখন থেকে, চুপ করো, মুখে বালি ঢুকে গেছে তো। সুলতার মুখ তখন শিবনাথের কুক্ষি তলে। সেখান থেকেই কাঁদো কাঁদো স্বরে জবাব এলো, শুধু মুখে নাকি, চোখ, নাক, কান সব বালিতে ভর্তি হয়ে গেল। কি জঘন্য! আর কত দূর? আর একটুখানি। শিবনাথও বেজায় রকম বেসামাল। তপ্ত বালু তারও স্যান্ডেল পরা পা পোড়াচ্ছে। মুখে ও গায়ের খোলা অংশে যেন কোটি কোটি বিষ পিঁপড়ে হুল ফোটাচ্ছে ছুটে এসে, যেন বাঁধ ভাঙা রোষে ফুসে ফুসে ঝাঁপিয়ে পড়ছে এসে ইতিমধ্যে। সন্ধ্যার অন্ধকারও নেমেছে, বুঝি একটা যোগ সাজস করেই নেমেছে এই বালির ঝড়ের সঙ্গে। একা বালির অন্ধকারেই রেহাই নেই, তার উপরে সন্ধ্যার কালিমা। আর অবস্থা সকলেরই সমান। কে যে কার ঘাড়ে পড়ছে, পা মারিয়ে দিচ্ছে, সেসব দেখবার বিচার করবার অবসর নেই। একটা গড্ডালিকা প্রবাহের মতো চলছে সবাই লাইন ধরে।
সামনের লোকটা ভুল করলে পেছনের সব লোকেরই বিপদগামী হবার সম্ভাবনা। তবু এই দুর্দৈবটা যেন শিবনাথের কাছে বাঁধা ধরা জীবনের একটি ব্যতিক্রমের উল্লাসে উচ্চকিত হয়ে উঠেছে। কাজের চাপে পর্যুদস্ত সাব এডিটরের বেসামাল অবস্থা তো নয় এটা, নিতান্ত বউ নিয়ে বেরিয়ে পড়া পথের খেলা একটা। আসুক না যত খুশি, কতক্ষণ আস। তবু তো জানা গেল বালির ঝড়ের লীলা। মরুভূমিতেও কি এমনই হয় নাকি? কি একটা কবিতা যেন তার মনের মধ্যে তোলপাড় করতে লাগলো, মুখে এলো না। তার আগেই সুলতার রুদ্ধ গলা শোনা গেল, কি সর্বনেশে ঝড়, আর কত দূর গো? এসে পড়েছি। সুলতার অবস্থা দেখে কষ্ট হলো, হাসিও পেল শিবনাথের। সে দেখল আপাদমস্তক মুড়ি দিয়ে সুলতা প্রায় একটি বোম্বাই সিল্কের বস্তায় পরিণত হয়েছে, প্রায় ঝুলে পড়েছে শিবনাথের বলিষ্ঠ কাঁধ ধরে। শিবনাথ বলল, একটু সোজা হও, একটু সোজা হও, এইবার আমরা ঢালুতে নামছি। সন্ত্রস্ত গলা শোনা গেল সুলতার, পড়ে যাব নাকি? না। স্টিমারে পা দিতে না দিতেই বালির প্রকোপটা একেবারে শেষ হয়ে গেল। হাওয়াটা সম্ভবত পূর্ব দক্ষিণগামী কিংবা পাগলা বেসামাল বাতাস, দিক ঠিক নেই। আপাতত নদীর বুক ঠেলে বাতাস বহমান, তাতে জলকণা আছে, বালি নেই। দোতলা ডেকে এসে শিবনাথ মালের তদারকি আর কুলি বিদায় করতে ব্যস্ত হলো। সুলতা সর্বাঙ্গের বালি ঝাড়তে ব্যস্ত। সান্ত্বনা একটি, সুলতার চেয়ে অবস্থা কারুরই ভালো নয়। দোতলার প্রথম আর দ্বিতীয় শ্রেণীর অবস্থাও খুব সুখকর নয়। শুধু যে রুদ্র বৈশাখের তাপ দগ্ধ সমতলবাসীদের পাহাড় ভ্রমণের টান তা নয়, উত্তরবঙ্গ আর আসামগামী তাবৎ লোকের ভিড় একটি স্টিমারেই। তারপর হেসে ফেলল শিবনাথের ধপধপে সাদা ভ্রু দেখে। তাড়াতাড়ি নিজেরই রুমাল দিয়ে শিবনাথের ভ্রু চোখ মুছে দিতে গেল। শিবনাথ বলল, এ বালি এত সহজে যাবে না সুলতা, এখন থাক। সুলতা ভ্রু কুঁচকে একটু শাসন করলো শিবনাথকে। ধুলোবালিতে তোমার একটু ঘেন্না নেই না? আমি দেখছি, মুখটা অন্তত মুছবে তো। শিবনাথ দেখল সুলতা মুখ মুছে নিয়েছে ইতিমধ্যেই, সুতরাং তারও মুক্তি নেই। রুমালটা নিয়ে শিবনাথও মুখ মুছল। তারপর হ্যান্ডব্যাগটা খুলে আরেকটি রুমাল বার করতে করতে মুগ্ধ চোখে আর একবার ব্যাগটি দেখল সুলতা। বলল, গেছিল একটু হলেই। তারপরে তার ঠোঁট দুটি বেঁকে উঠল শ্লেষে। এদিকে তো সারাটি পথ ট্রেনের স্বামীর সেবা আর বই পড়ে পড়েই কেটে গেল, যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না, কিন্তু আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ঠিক দেখছিল। শিবনাথ ভয় ভয় চোখে তাকালো আশেপাশে, কি জানে কার উদ্দেশ্যে কথাগুলো বলা হচ্ছে। তিনি হয়তো আশেপাশেই আছেন। আর সুলতার কথাগুলিও প্রায় সেই রেল কর্তৃপক্ষের নোটিশের মতো, জুয়াচোর চোখ ও পকেটমার নিকটেই আছে। শিবনাথ হেসে গলা নামিয়ে বলল, আমাদের দিকে তাকাচ্ছিলেন, আমাদের ব্যাগটার দিকে নয় তো? সুলতা হাসলেও ঠাট্টা করল না, বলল, তা কি বলা যায়? শিবনাথ উঠে পড়ল। কোথায় যাচ্ছ? বসো, খাবারের ব্যবস্থাটা দেখি। ওপারে গিয়ে আর খাওয়া যাবে না শুনছি, সে একেবারে কাল দুপুরে দার্জিলিং গিয়ে। স্টিমার তখন ছেড়েছে, সকলেরই ছুটোছুটি পড়েছে ডাইনিং রুমের দিকে। সুলতা ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকিয়ে রইল শিবনাথের চলে যাওয়ার দিকে। এই নোংরা হাতে পায়ে ভিড়ের মধ্যে কেউ খেতে পারে? পারে না, পারলে এত লোক ছোটাছুটি করছে কেন? আর শিবনাথ লোকের হাতে প্লেট চাপিয়ে এভাবে ভাত মাংস একেবারে কোলের ওপর এনে উপস্থিত করতে পারে নাকি? অগত্যা গ্লাসের জলে হাত ধুয়ে আরম্ভ করতে হলো। খোঁপাটা ভেঙেছে সুলতার আগেই, আঁচলটা লুটাচ্ছে এখনো। বালির ঝাপটায় নাইলনের প্রাণটাও মূর্ছা গেছে প্রায়। কেবল শিবনাথ একবার কানে কানে না বলে আর পারল না, তোমার জামার একটা বোতাম কিন্তু অনেকক্ষণ ঘর ছেড়েছে, আটকাবে কখন? সুলতার মুখ পাংশু দেখালো। সে একবার চোরা চোখে তাকিয়ে দেখল, সত্যিই তাই। ফিসফিস করে বলল, অসভ্য, এতক্ষণ বলনি কেন? বা হাতে আঁচলটা তুলে দাও শিগগির। আঁচলটা তুলে দিতে গিয়ে বলল শিবনাথ, যা ঝড়। যদিও সুলতার শরীরের লক্ষ্যটা ঔদ্ধত্যের দিকেই, কিন্তু সেটা স্বাভাবিক নয়। অতি দুরন্ত বিজ্ঞাপনের সাহায্য বোধহয় সেজন্যই তাকে নিতে হয়েছে। গোটা শরীরের কাঠামোটা নিখুঁত ছিল সুলতার, শুধু সৌন্দর্যটুকু ধরা দেয়নি প্রায় কোথাও। সর্বত্র একটা কাঠিন্যের স্পর্শ।
এমনকি চোখের কোণে, ঠোঁটের কুঞ্চনেও। ফর্সা রংটুকু বোধহয় সেই জন্যই কোনো দীপ্তি দেয়নি, দিয়েছে রক্তহীন রুক্ষতা। তার পাশে শিবনাথকে মোটামুটি দেখাচ্ছে কালো, সাধারণ মাপের বলিষ্ঠ চেহারা। সহসা দেখলে ক্লান্ত আর চিন্তাশীল মনে হতে পারে, কিন্তু 30 পেরিয়েও তার আপাত শান্ত চোখে আলো ছায়ার দুটিতে একটু স্বপ্ন দেখার ইচ্ছে যেন থেকে আছে কোথায়। 7 বছরের চাকরি আর 2.5 বছরের বিয়ে, এই নিয়ে ঘরে বাইরের লেনদেন। বিধবা মা দিদি আছেন। একই সংসারে তারা ভিন্ন লোকবাসী। সাব এডিটরের টেবিল থেকে সুলতার খাটে জীবনটাকে একরকম ভাগ করে দেখলেও ক্ষতি নেই। প্রেমের ফাঁদ নাকি পাতা ভুবনে, তাই এক আধবার যে পা আটকায়নি তা নয়। জীবন ধারণের মারে সেগুলি আপনিই খুলে গেছে। শেষ পর্যন্ত সুলতা রীতিমতো দর কষাকষি করে, নিঃশ্বাসের ওপরে একটু বাতাস, একরকম একটি অবস্থার ভারীর মেয়েও। কিছু নগদ টাকা, কিছু গহনা, খাটার ড্রেসিং টেবিল নিয়েও এসেছিল। আরও কিছু ঘর আর দম্পতির সাজবার মতো অনেক উপকরণ। বিয়ের পর প্রথম গিয়েছিল মধুপুরে। সেটা ছিল সুলতাদের এক আত্মীয়ের বাড়িতে যাওয়া। এই দ্বিতীয় যাত্রা একেবারে হিমালয়ে। বরফ বাতাস এখন যেখানে শীত ধরাচ্ছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সেই কথাটাই বলল সুলতা। মনে আছে সেই মধুপুরের কথা? যেন একটু ভয়ে হেসে বলল শিবনাথ। খুব। অমনি সুলতা অভিমান হত কটাক্ষ হেনে কনুই দিয়ে খোঁচা দিল শিবনাথকে। বলল, তা তো খুব হবেই। আমার সেই মাস্তুতো বোন মিনিটা তো ডাইনির মতো পেয়ে বসেছিল তোমাকে। হেসে ফেলল শিবনাথ। আরে কি আশ্চর্য, কি যে বলো। না বাপু, তুমিও মেয়ে ন্যাকড়া কম নও। আমার তো ধারণা মেয়েরাই ছেলে নেকড়ি। ইস, তা বটে। আর সব বিবাহিত মেয়েদের মতোই সুলতার স্বামী ছাড়া সব পুরুষ ছাড়। পাপের মধ্যে মিলিয়ে একটু জামাইবাবুর ভক্ত হয়ে পড়েছিল, কিন্তু সুলতা নিশ্চয় মরে গেলেও বিয়ের আগে অমন জামাইবাবুর ভক্ত হতে পারত না বলেই তার রচিত সংসারটা প্রেমের সংসার বলে ঘোষিত। শিবনাথ সেটুকু জেনে শান্ত, কিন্তু চোখগুলো জ্বালা করছে কেন? যাত্রীদের সকলের মধ্যেই যেন একটু চাঞ্চল্য দেখা যাচ্ছে। শিবনাথ সামনে তাকালো। দূরের বিন্দু আলোগুলো তখন একটু স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু আলোগুলো যতটা দূরে ভাবা গিয়েছিল ততটা দূরে নেই। বোঝা গেল স্টিমারের হুইসেল আর সুলতা প্রায় ডুকরে ওঠা। ওগো আবার বালি, আবার বালির ঝড়। ততক্ষণে শিবনাথও চোখ ঢেকেছে। বাতাসটা যে এপার থেকেই ওপারে যাচ্ছিল তা বোঝা গেল। বালির ঝড়ের তাণ্ডবেই বাতিগুলোকে আরো দূরে মনে হচ্ছিল, কিন্তু যে মুহূর্তে বালি তার সীমার মধ্যে পেয়েছে স্টিমারকে, সেই মুহূর্তে চমকে উঠেছে সবাই। এবার শিবনাথও যেন একটু মুষড়ে পড়েছে, কারণ এবার ভিড় বেশি। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে না উঠতে পারলে জায়গা পাওয়াই দুষ্কর। যদিও সিট রিজার্ভ আছে তাদের। তবু সে বলল, আরে তুমি ভাবছো কেন? যাওয়া হবেই, না হয় পরের প্যাসেঞ্জারে যাব। আমি তো ডিউটিতে যাচ্ছি নে। তুমি হ্যান্ডব্যাগটা হাতে নাও, নইলে আবার কেউ টানাটানি করবে হয়তো। বলতে বলতে মুখে রুমাল চাপা দিল শিবনাথ। বালির তাত কমেছে বটে, দাপটার দাপট এবারে দ্বিগুণ। রাশি রাশি ছুঁচ ছুঁড়ে মারার মতো। বাতাসের বেগ আরও প্রবল। খ্যাপাটা যে এপার থেকেই ডাক ছাড়ছিল, বোঝা গেল তীব্র গর্জনে। এপার যেন সে সত্যি একটা সর্বনাশের ফাঁদই পেতেছে। বাতিগুলো শুধু ছায়াময়ী কুয়াশার মতো কি এক রহস্যে যেন হাসছে। সুলতা প্রায় হাল ছেড়ে দেবার মতো বলল, কি হবে? এ যে আরো ভয়ঙ্কর। হেসে ফেলল শিবনাথ। বলল, কি আবার হবে? তখন যেমন করে এসেছো এখনো তেমন করেই যাবে। গাড়িতে উঠলে সব শেষ। তারপরে হিমালয়ে গিয়ে উঠবে যখন। থাক, ধমক দিল সুলতা। আঁচল চাপা মুখ থেকে তার স্বর ভেসে এলো। এরকম অবস্থায় অনেক গোলমাল হতে পারে। কেন যে মরতে হাড় চুড়িগুলো পরে রেখেছিলুম। টাকা পয়সা খুব সাবধান, কিছু হারিও না যেন। আরে না না, কিছু হারাবে না, তুমি নিশ্চিন্ত থাকো। শিবনাথ সান্ত্বনা দিল হেসে। সুলতা বলল, কি করে নিশ্চিন্ত থাকবো? এসব আপদের কথা তো তুমি কিছুই বলনি।
শিবনাথ বলল, আমি কি জানতুম নাকি? এক প্রৌঢ় ভদ্রলোক পাশ থেকে বলে উঠলেন, রোজ রোজ কি আর এমন ঝড় ওঠে এখানে? মধ্যে মধ্যে হয়, আজ আমাদের কপালে জুটে গেছে। স্টিমারটা একটা দীর্ঘ বাঁক নিয়ে জেটির গায়ে ঠেকালো। পর মুহূর্তেই ডাকাত পড়বার মতো আবার সেই প্রেতচ্ছায়া কুলিরা। এবার ঝড়টা যত বেগে, কোলাহল তার চেয়ে বেশি। নিচের ডেকে হুড়োহুড়ি মারামারি লেগে গেছে। কুলিরা উপরে এসেও মালপত্র ধরে টানাটানি শুরু করেছে। ওপরের লোকও হুড়মুড় করে নিচে নামতে চাইছে তাড়াতাড়ি। শিশুর কান্না, মেয়েদের চিৎকার, আর কুলিরা যেন এরই সঙ্গে তাল রাখছে হৈ হৈ শব্দে। আর এবার স্টিমারে থাকতে থাকতেই মনে হলো যেন কেউ মুঠো মুঠো বালি চোখে মুখে ছুঁড়ে মারছে। এখন আর লু বইছে না বটে। পশ্চিমের এই দিগন্ত উন্মুক্ত রুক্ষ চড়ার বাতাসে এখনো উত্তাপের আভাস। মেঘ কিংবা নক্ষত্র কিছুই নেই সেখানে। আকাশটা উধাও হয়ে গেছে কোথায়। আছে শুধু কতকগুলো এক চোখে ভুতুরে আলো, যেগুলো কোনো নিশানাই দেয় না। শিবনাথ ছটফটিয়ে উঠল। অনেকেই নেমে পড়েছে তার সামনে দিয়ে। সে আর কিছুতেই স্থির হয়ে থাকতে পারছে না। কুলিকে মাল তুলতে বলল। সুলতা তাকে কঠিন বাহুপাশে আঁকড়ে ধরেছে। শিবনাথের সামনে লোক, পিছনেও লোক। তাকে কে ঠেলছে আর কে কাকে ঠেলছে কিছুই বোঝা যাচ্ছে না। সবাই সবাইকে ঠেলছে। তার মনে হলো সিঁড়ি না ভেঙেই সে হুশ করে নেমে এলো নিচে। সুলতা বারে বারে আর্তনাদ করে উঠছে, কিন্তু এখন আর কান দিতে গেলে চলবে না। বরং শিবনাথের মনে হলো লোকের মধ্যে থাকলে বালির আক্রমণের সামনে থেকে অনেকখানি রেহাই পাওয়া যায়। সিঁড়িটা নিচে নামতেই সুলতা কোকিয়ে উঠল, উফ, কিছু দেখতে পাচ্ছি না। দেখতে হবে না তোমাকে, কথা বলো না, আবার বালি ঢুকে যাবে মুখে। এবার বোধহয় সত্যি কাঁদছে সুলতা। বলল, বাকি আছে নাকি? বালি তো খাচ্ছি। শিবনাথ দম বন্ধ করে বলল, জোরে ধরো সুলতা, এখানটায় কাঠের সিঁড়িটা, খুব ভিড় এখানে। কোথায় যে কম। রাগে এবং দুঃখে সুলতা বলল। শিবনাথের শরীরের কোনো একটা অংশ থেকে। কিন্তু সিঁড়িটা পার হতে হতে শিবনাথের মনে হলো সুলতার বন্ধন যেন শিথিল হয়ে যাচ্ছে। কি হলো? কিছু না। সুলতার প্রায় অস্ফুট গলা শোনা গেল। সিঁড়ির বাইরে আস্তে আস্তে সুলতা ছিঁড়ে গেল শিবনাথের গা থেকে। আর সিঁড়ির কাছে আসা মাত্রই প্রচণ্ড বালির ঝাপটা চাবুক কষালে চোখে মুখে। চোখে একরাশ পিঁমড়ে হুল ফুটিয়ে দিল। চোখ বন্ধ করে হাত বাড়িয়ে ডাকল শিবনাথ, সুলতা। গাছের ভিড় থেকে জবাব এলো, এই যে। শিবনাথ লোকের ধাক্কায় সরে গেল এক পাশে। সে ডাকলো, এসো, এই এই কুলি। কুলিটা দাঁড়িয়ে পড়েছিল আগে। চোখ ঘষে শিবনাথ সামনে তাকালো কোনো রকমে। দেখল সামনে সুলতার চুড়ি পড়া প্রসারিত হাত। শিবনাথ ধরল হাতটা, একেবারে টেনে নিয়ে এলো বুকের কাছে। রুমাল কামড়ে ধরে মুখে কোনো রকমে বলল, কথা বলো না। সুলতা খালি বলল, উফ। সে শিবনাথের কাঁধনা ধরে দুহাতে সর্বাঙ্গ বেষ্টন করল। মানুষের মন বড় বিচিত্র। শিবনাথের সহসা সুলতাকে বড় বেশি ভালো লাগতে লাগলো। শুধু আপন প্রাণ বাঁচানো নয়, যেন শিবনাথকে বাঁচানোর জন্য তার বুক দিয়ে আলিঙ্গন করেছে। এবার সে ঝুলে পড়েনি, যেন শিবনাথ হোঁটস খেলে সেও ধরে ফেলবে। শিবনাথ বাঁ হাত দিয়ে তাকে আরো ঘনিষ্ঠ করে নিল। এত ভালো লাগলো, মনে হলো এ দুর্দৈবের মতো সুলতাকে সে যেন নতুন করে পেল। আর অবাক হলো শিবনাথ। ঝড়ের দলাটা যেন তার রক্তেই লেগেছে। সে দ্রুত এগোতে লাগলো অস্পষ্ট ছায়া ট্রেনটাকে লক্ষ্য করে। কিন্তু বালির ঝড়টা এগোতে দিতে চায় না। সামনে মাটি যেন চৌচির হয়ে ছিটকে লাগছে চোখে মুখে। বাতাস শাসাচ্ছে, ফুঁসছে। পর মুহূর্তে দূরে সরে গিয়ে হাহা করে হাততালি দিয়ে হাসছে। গাড়িটা কত দূর? লোকের ধাক্কা, ছুটোছুটি, চিৎকার। তার সঙ্গে কতগুলো হুমড়ি খেয়ে পড়া উটের মতো ঘরের ছায়া থেকে গরম চা আর খাবারের ডাকাডাকি চলছে। শিবনাথের মনে হলো সুলতা হাসছে। শিবনাথ মুখ নামিয়ে প্রায় বদ্ধ গলায় জিজ্ঞেস করল, হাসছ নাকি? চকিত মুহূর্তের একটি আড়ষ্টতায় যেন সুলতা স্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তে সহজ হয়ে বলল, হ্যাঁ।
তোমার গায়ে হঠাৎ এত শক্তি এলো কোথা থেকে তাই ভাবছি। আমাকে পিষে ফেললে যে। এসে উঠতে গিয়ে শিবনাথের সর্বাঙ্গ যেন বিদ্যুৎ চমক লাগলো। সে তখন হাঁটছিল সামনের দিকে। সামনের আলোটার দিকে তাকাবার চেষ্টা করলো সে, কিন্তু তার সমস্ত অনুভূতি দুটি হাতের আলিঙ্গনের ঘন স্পর্শে বোমার মতো দাপাতে লাগলো। বালিতে ভরে যেতে লাগলো তার উদ্দীপ্ত চোখ। সে ডাকতে গেল। ঝড় যেন থাবা মারল তার মুখে। সে আবার মুখ খুলল, ডাকলো, সুলতা। আর একটি চকিত মুহূর্ত স্তব্ধতা। বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে সরে গেল শিবনাথের দেহ সংলগ্ন ছায়া। ঝড়ের শাসানির মধ্যেও শোনা গেল অস্ফুট আর্তস্বর। শিবনাথ দেখল লাল বোম্বাই সিল্ক নয়, হালকা আসমানি জর্জেট, ফর্সা নয়, শ্যাম চিকন বর্ণ। সুলতা নয়, লীলা। আশ্চর্য! ঝড়টা যেন থমকে গেল, বালি সরে গেল, দপদপিয়ে উঠল বিশ্বের সব আলো। ক্ষোভে ও বিস্ময়ে প্রায় অস্ফুট কান্নার মতো শোনা গেল, আপনি 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 কেন, আপনি কেন? শিবনাথের মনে হলো তার কান বন্ধ হয়ে গেল বালিতে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। সে প্রায় হাঁপাতে বলল, মাফ করবেন, আমি আমি জানতে পারিনি। বলে সে চিৎকার করে উঠল, কুলি, কুলি দাঁড়াও এখানে। আবার সে ভদ্রমহিলার দিকেই ফিরল, বলল, আমি এক্ষুনি দেখছি আপনার স্বামী কোথায়। আপনি দাঁড়ান একটু দয়া করে, মাফ করবেন, আমি সুলতাকে। কথা শেষ না করে পিছন দিকে ছুটল। ঝড়টা এবার তাকে তাড়া করলো পিছন থেকে। মনে হলো উড়ে যাচ্ছে। আর খ্যাপা ঝড়টা হাসছে তার পিছনে হাততালি দিয়ে। কাঠের সিঁড়ির কাছে এসেছে, চিৎকার করে ডাকলো, সুলতা, সুলতা। কয়েকটি লোকের ভিড়ের মধ্যে সুলতার রুদ্ধমান গলা শোনা গেল, তুমি, এই যে, এই যে আমি, এই যে। ভিড় ঠেলে প্রায় ঝাঁপিয়ে এসে পড়ল সুলতা শিবনাথের বুকে। বোঝা গেল সুলতার চিৎকারেই লোক জমে গেছে। চারিদিক থেকে শুধু শোনা গেল, যাক, পাওয়া গেছে। সুলতা তখন সমূহ আতঙ্কটা পার হয়, না কেঁদে পারছে না, কিন্তু খানিকটা অমনোযোগী ভাবে শিবনাথ তাকে সান্ত্বনা দিতে লাগলো, কেঁদো না সুলতা, কাঁদবার কি আছে? এখানে কি মানুষ হারায় নাকি? ওই তো স্টেশন, ওখানে থাকতুম নিশ্চয়, তোমাকে ফেলে তো আর চলে যেতুম না গাড়িতে করে। কান্নার মধ্যেও সুলতার অভিমান ফুটে উঠল, কি করে আমাকে ফেলে চলে গেলে তুমি? কি আশ্চর্য বলছে, কিন্তু শিবনাথের দৃষ্টি ছায়াদের ভিড়ে। বলল, তোমাকে কি আমি ইচ্ছে করে ফেলে গেছি নাকি? আমি মনে করছি তুমি আমার সঙ্গে আছো। বালি খেয়েও সুলতা এবার মুখ না ঢেকে বলল, কি করে মনে করলে? আমি তো তোমার গায়ের সঙ্গে লেপ্টেছিলাম। শিবনাথ যেন সচেতন হলো, একটু একটু চুপ করে রইল। বলতে গেল, কিন্তু পারল না। মনে হলো সুলতা ব্যাপারটাকে তার নিজের প্রতি অবিচার ভেবে নেবে। বলল, আরে, সবাই তো সবার সঙ্গে লেপ্টে যাচ্ছে, এর আবার। থেমে গেল। সেই লাইট পোস্টটা চোখের ওপর থেকে রুমালটা একটু সরালো শিবনাথ। দেখল ভদ্রমহিলা একটি বেডিংয়ের ওপর মুখে হাত চাপা দিয়ে বসে আছেন। পাশে ভদ্রমহিলার স্বামী। কাছে যাবে নাকি শিবনাথ? সুলতা বলল, দাঁড়ালে কেন? না, কলিটাকে দেখছি, এখানেই ছিল। তার গলার স্বর শুনে যেন ভদ্রমহিলা চোখ তুললেন। বালির ঝড়, মানুষগুলো সব ছায়া, তবু মনে হলো শিবনাথের ভদ্রমহিলা তার দিকেই তাকালেন। তারপরে দৃষ্টিটা অনুসরণ করেই নিজের কুলিটাকে চোখে পড়ল শিবনাথের। সুলতাকে নিয়ে সে এগিয়ে গেল। তারপর গাড়িতে ওঠার পালা। সেখানেও ধস্তাধস্তি, মারামারি। রিজার্ভেশন ক্লার্ক ভদ্রলোকটি প্রায় দয়া করে তাদের তুলে দিলেন, কিন্তু গোটা কামরাটা ভর্তি শুধু বালি আর বালি। সবুজ রং, চামড়ার সিটগুলি সাদা বালিতে ভরা। মানুষগুলো সব বালির পুতুল। সুলতা চিনতে পারে না শিবনাথকে, শিবনাথ পারে না সুলতাকে। সবাই ঝপঝপ করে কাঁচের শার্সি ফেলতে লাগলো। ফেলতে না ফেলতে বালির স্তর পড়তে লাগলো কাঁচের গায়ে। এ ঝড়ের এই জেদ, যতই সে বাধা পাবে রুদ্র হবে ততই।
শাঁসির তলায় সামান্য যে পিঁপড়ে ঢোকার মতো ফাঁক, সেখান দিয়েও বালি ঢুকছে বাতাসের ঝাপটায়। যেন বালি নয়, চাক ভাঙা বোলতারা গর্জন করে এসে ঝাঁপিয়ে পড়ছে। সুলতা বসল। শিবনাথ বসতে গেল, পারল না। বাইরে যাবে মনে করে দরজার দিকে এগোতে গেল, তার পা সরল না। এখনো সে হতচকিত, কিং কর্তব্য বিমূঢ়। তবু তার দু চোখ ভরে একটি অদ্ভুত শূন্যতা। সুলতা শিবনাথকে এই অবস্থায় দেখে মুহূর্তে পাংশু হয়ে উঠল। ছোট কামরাটার সবাইকে চমকে দিয়ে সে প্রায় আর্তস্বরে বলে উঠল, হয়েছে, সর্বনাশ হয়েছে। শিবনাথ ফিরল, কিন্তু তার শূন্যতা ঘুচল না চোখের। গলার স্বরে কোনো সুর নেই যেন। বলল, হ্যাঁ? সুলতা শিবনাথের পাঞ্জাবি ধরে হ্যাচকার টান মেরে বলল, গেছে, মানিব্যাগটা গেছে। বলতে বলতে সে নিজেই হাত ঢুকিয়ে দিল পকেটে। শিবনাথ বলল, না তো, মানিব্যাগ আছে। সুলতার হাতে উঠে এলো মানিব্যাগটা। দু চোখ তার দুটি ফিরে এলো। বলল, তবে তুমি এরকম করছো কেন? সচেতন হতে চাইল শিবনাথ। বলল, কেমন কেমন যেন, কি যেন একটা হয়েছে তোমার। এখনো তোমার ভয় করছে? কেন, আমাকে তো পেয়ে গেছো। সবই তো ঠিকই আছে, কিছু তো হারায়নি। হারিয়েছে কিনা দেখবার জন্যই সুলতা তার একবার তার সমস্ত মালপত্রের ওপর তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিল। শিবনাথের সারা মুখে ঘামের ওপর বালি পড়ে পড়ে পুরনো ঘরের ভাঙা খসা পলেস্তারার মতো দেখাচ্ছে। শুকনো ঠোঁট দুটিতে জমে গেছে বালি, মাথার চুল সাদা। সে প্রায় একটা ক্লাউনের মতো পেশার দায়ে জোর করে হেসে বলল, হারায়নি কিছু। মনে কিরকম একটা অবস্থা, যেন হট্টগোল। সুলতা মুখ মুছতে মুছতে বলল, জঘন্য। গাড়িটা কখন চলতে শুরু করেছে বোঝা যাচ্ছে। ঝড়টা এখনো গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছে। এখনো নানান ফাঁকে ফাঁকে শোঁ শোঁ করে ঢুকছে বালি। এখনো সেই খ্যাপাটা হাসছে অট্টরোলে, হাততালি দিচ্ছে নেচে নেচে। দরজা বন্ধ করে ফিরে দাঁড়াতেই আয়নার বুকে নিজের মুখোমুখি হলো সে। আর তৎক্ষণাৎ সেই আলিঙ্গনের অনুভূতিটা পিলপিল করে বেয়ে বেয়ে বেড়াতে লাগলো তার সারা গায়ে। শিবনাথ ধিক্কার দিল নিজেকে, ছি ছি করল, মুখ ফিরিয়ে নিল নিজের ছায়ার দিক থেকে। তবু তার সারা গায়ে বিস্মিত বোবা তীব্র অনুভূতিটা দপদপ করতে লাগলো। তার দু চোখের শূন্যতা ভরাট হতে চাইল না কিছুতেই। সে যেন সভয়ে দেখল কত অব্যর্থভাবে হাত বাড়িয়ে ব্যাগটি তুলে নিয়েছিল মেয়েটি। কিন্তু ব্যাগ সে নেয়নি। শেষ পর্যন্ত যা সে নিয়েছে তার কোনো মূল্য নেই সংসারে, কোনো কৈফিয়ত নেই সমাজের কাছে, নীতির কাছে, যুক্তির কাছে। একজন বিবাহিত পুরুষ, একজন সাধারণ সাব এডিটরের লজ্জাকর ধিক্কৃত তৃষ্ণার গ্লানি। মৌমাছির মতো নিজেরই গায়ে হুল ফুটিয়ে একটি আস্বাদ খুঁজবে। আর একজন, দেখে মনে হয়েছে স্বামীকে সে বলতে পারেনি। কেবল কুটুমনা অবিশ্বাসী এক পুরুষ জেনে শুনে স্বেচ্ছাকৃত আলিঙ্গনের গ্লানি সে অনুভব করবে। এবং সেও দার্জিলিং যাচ্ছে, হয়তো দেখা হবে। তীব্র সন্দেহে ঝলকে উঠবে আয়ত চোখ দুটি। রুদ্র তীক্ষ্ণ স্বরের ভৎসনা হানবে পাহাড়ের বাতাসে, আপনি কেন, আপনি কেন? জবাব দূরের কথা। শিবনাথের অনুভূতির পিঞ্জরে বোবাটা তবু মরবে দাপিয়ে দাপিয়ে। বিশ্বের এক ভয়ঙ্কর বিষয়ে অসহায় হয়ে তাকিয়ে থাকবে তার স্ত্রী সুলতা স্নেহে ও ভালোবাসাটার রচা সংসারের দিকে। ট্যাপ খুলে দিল শিবনাথ। জল গরম আর বালি মেশানো। এ বালি কোনো রন্ধই বাদ দেয়নি, তা দেখা যাচ্ছে। বালি মেশানো গরম জল শিবনাথ আঁচলা মুখে ছিটিয়ে দিতে লাগলো। বাইরে যখন এলো তখন বালি উঠছে সারা কামড়ায়। সুলতা ডাকলো, এই এই ওঠো না। শিবনাথের সর্বাঙ্গ তখন লেপের তলায়। সুলতা রীতিমতো প্রসাধন করে উলেন ক্লোক চাপিয়ে বাইরে যাবার জন্য প্রস্তুত। ওরা 10 দিন হলো দার্জিলিং এসেছে। শিবনাথ ক্লান্ত সুরে বলল, উঠতে ইচ্ছে করছে না। উত্তরে জানালাটা খুলে দাও না সুলতা। সুলতা জানালা খুলে দিতে দিতে বলল, কি হবে ছাই খুলে দিয়ে? ওই ছিচকো পোড়া রোদ, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই।
জানালাটা খুলে দিতেই এক ঝলক রোদ ঢুকলো ঘরে। সামনে ধূসর আকাশ, পূব ঘেঁষে দূরে কালিম্পংয়ের ইশারা, সামনে ভুটিয়া বস্তির ধাপে ধাপে নেমে পড়া বনস্পতির শীর্ষ, তারপরে শূন্যতাটা যেন লেবং মালভূমির মাথার উপরে। ভুটিয়া বস্তির পূব উঁচুতে ভাড়াটে বাংলোর একটি ঘর নিয়েছে ওরা। খাবার আসে হোটেল থেকে, চায়ের সরঞ্জামটাই শুধু রেখেছে সুলতা নিজের হাতে। ঘুম চড়ানো মোটা স্বরে বলল শিবনাথ, ও কি অত সহজে দেখা যায়? কত সাধ্য সাধনা করতে হয়, তবেই না আবির্ভাব। সুলতা এসে বসল শিবনাথের শিয়রে। বলল, তা তো বুঝলুম, কিন্তু তোমার কি হয়েছে বলছো না কেন? বলো তো, তুমিও তো কাঞ্চনজঙ্ঘার মতো মেঘেই ঢাকাই রইলে। শিবনাথ হাসবার ভান করে বলল, কি আবার হবে? সেইটাই তো শুনতে চাই। সেই যে মণিহারা ঘাট থেকে কি হলো, তারপরে আর ঠিক সে মানুষটাকে তো খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছ না? সেটা হাতে করে তুলে দেখাতে পারছি নি, ওরকমভাবে দেখানো যায় না। না হলে দেখাতুম। তাহলে চোখে দেখাও। সুলতা পা দাপিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, না সত্যি, ফাজলামি নয়। শিবনাথ যেন কথা বাড়াবার ভয়ে তাড়াতাড়ি সুলতাকে টেনে এনে চুমু খেল। তারপরে বলল, বোকা কোথাকার। সুলতা বললে, হ্যাঁ, বলানো হচ্ছে আমাকে। বলেও কিন্তু সুলতা উঠে পড়ে বলল, আমি তাহলে যাচ্ছি, ফ্ল্যাক্সে চা আছে, খেয়ে এসো তাড়াতাড়ি। চলে গেল সুলতা। মেলে গেল, বেড়াবে, বসে থাকবে বলে। প্রথম প্রথম দুদিন শিবনাথের সঙ্গে এখানে সেখানে হেঁটে হেঁটে গেছে, কিন্তু পারে না, ওর হৃৎপিণ্ডে চাপ লাগে। রক্তহীন রুক্ষতাটা রুগ্নতায় পর্যবসিত হয়, ভেতরটারও অনেকখানি শূন্য। তাই সুলতা মেলে বেড়ায়, বসে থাকে। শিবনাথ তাকে বুড়ি ছুঁয়ে ছুঁয়ে ঘুরে বেড়ায় অরণ্যে, খাদে, ঢালুতে, পাহাড়ি জনপদে। আর শিবনাথ দেখেছে ওরাও এসেছে, ও আর ওর স্বামী। ও কেন, নামটাই বলা যাক, লীলা আর ওর স্বামী। লীলার স্বামীও বসে থাকেন ম্যালের বেঞ্চে, শান্ত, চিন্তিত। মোটা লেন্সের চশমায় একটা ঝকঝকে তীক্ষ্ণতা নিয়ে চারিদিকে তাকান। বোধহয় ভদ্রলোক অসুস্থ, হেঁটে ফিরে বেড়াবার উপায় নেই হয়তো, তাই তন্ময় হয়ে দেখেন চারিদিক। লীলা যেন পা টিপে টিপে কাছে কাছেই ঘোরাফেরা করে। তার বুড়ি ছোঁয়া দৌড়ের পাল্লা বেশি দূর নয়। অবজারভেটরির একটু এপাশে, নয়তো একটু ওপাশে, ডিস্ট্রিক্ট লাইব্রেরির কাছাকাছি, নয়তো দেশবন্ধু স্মৃতি মন্দিরটার সীমানাতে। এদিকে শহর আর হ্যাপি ভ্যালির সীমানায় চোখ যায়, ওদিকে ভুটিয়া বস্তি আর সর্পিল পক্ষের পাঁকে জোড়ানো লেবং। ফিরে আসে আবার, মুখোমুখি হয় স্বামীর, দুজনেই হাসেন। তারপর ভদ্রলোকের প্রসারিত হাতটা লীলাকে অনেক দূর যাবার নিশানা দেখিয়ে তার জন্য নিশ্চিন্ত থাকতে বলেন। লীলা হেসে তাকায় সেই দূরের দিকে, পায়ে পায়ে এগোয়, টিপে টিপে, আস্তে আস্তে, সব ভয়ে, যেন কেউ তাকে অনুসরণ করছে। সেই ভয়ঙ্কর পায়ের শব্দ তার কানে যায়। সেই শব্দ পায় সে সত্রন্ত হৃৎপিণ্ডের তালে। কিংবা হয়তো শিবনাথই শুধু এমনটা ভাবে। লীলা কিছুই ভাবে না। শিবনাথ জানে লীলা টের পেয়েছে তার উপস্থিতি। শুধু উপস্থিতি নয়, শিবনাথের সঙ্গে তার সহসা দৃষ্টি বিনিময় হয়েছে দু একবার। লীলা তাড়াতাড়ি চোখ নামিয়েছে, শিবনাথও চোখ ফিরিয়েছে। লীলা ওর আয়ত চোখ তুলে ঈষৎ স্থূল বিচিত্র হেসে, কি বিচিত্র কথা জানি না, বলেছে তখন স্বামীকে। সুলতা তখন শুধু ধমকেছে হয়তো শিবনাথকে, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যালের শোকেস দেখছো, কোথাও যেতে ইচ্ছে করে না? আচ্ছা চলো, আমি গভর্নর হাউস পর্যন্ত হেঁটে আসি, ও রাস্তা তো উঁচু নিচু নয়। আশ্চর্য, লীলাকে আর চিনতেও পারে না সুলতা। শিবনাথ চলে যায় সুলতার সঙ্গে, হয়তো গভর্নর হাউস পর্যন্ত কিংবা সিনেমা হল অবধি। তারপর সুলতা ফিরে যায়, শিবনাথ চলে যায় দূরে, কোনো পাহাড়ে, চা বাগানে কিংবা শহরেই অলিতে গলিতে। এর মধ্যে এরা গাড়িতে ঘুম মনস্টারিতে গেছে, দেখে এসেছে লেবংয়ের ছোট্ট মালভূমিকে। আর 5 দিনের মেয়াদ আছে ওদের, তারপরে নেমে যেতে হবে। কিন্তু অনুভূতির পিঞ্জরে বোবাটার দাপানি গেল না, মুখও খুলল না। কি একটা ব্যক্ত করার আকাঙ্ক্ষা রয়ে গেল, তবু কেউ ধরে রাখেনি,
বেঁধেও রাখেনি। এমনই একটা ছুঁতো, তবু খেলা খাওয়া। বেড়ানো আর পাহাড়ি জনপদের পায়ের তলায় সে রইল পড়ে। বিছানা ছেড়ে উঠল শিবনাথ। দাড়ি কামালো আগে। ফ্লাক্স থেকে চা ঢেলে খেয়ে জানালায় উঁকি দিল। গড়িয়ে গড়িয়ে এঁকে বেঁকে নেমেছে ভুটিয়া বস্তি। কোথাও কতগুলো বিচিত্র বেশিনী মেয়ে দল, কোথাও কতগুলো বিচিত্র বেশ পুরুষের ঝিমুনো জটলা। লোক নামে, লোক ওঠে, পায়ে পায়ে খেলে বেড়াচ্ছে বাচ্চারা। গাছের মাথা পেরিয়ে লেবঙের সামান্য সমতল উঁকি দিচ্ছে। চপ্পল পরে সার্জের পাঞ্জাবিটা চাপিয়ে বেরিয়ে পড়ল শিবনাথ। 5 মিনিটেই ম্যাল। মরশুমি ফুলের মতো আগন্তুক জনতার ভিড়। ভিড় করেছে পাহাড়িরা। ওরাও গালে হাত দিয়ে এই সমতলবাসী মানুষদের দেখতে থাকে। কি দেখে কে জানে। এই যে, সুলতার চড়া গলা ভেসে এলো দূরের বেঞ্চি থেকে। সেই ডাকে অনেকেই ফিরে তাকালো ওদের দুজনের দিকে। সুলতা এগিয়ে এলো তাড়াতাড়ি, বলল, উফ, অপেক্ষা করে করে আর পারিনি। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলে আবার। শিবনাথ বলল, একটুখানি। কুম্ভকর্ণ কোথাকার। তারপরেই বলল, আচ্ছা, তুমি তো একদিনও ঘোড়ায় চাপলে না। আমি? হো হো করে হেসে উঠল শিবনাথ। আর ওর হাসির শব্দে চমকেই বুঝে লীলা আবার ফিরে তাকালো। চোখাচোখি হয়ে গেল দুজনের। শিবনাথ দেখল লীলা তার স্বামীর পাশে বসে। ওর স্বামীর ঘাড়ের পাশ দিয়ে মুখটা একেবারে উল্টো দিকে ঘুরিয়েছে। না সত্যি, তুমি একবার ঘোড়ায় চাপো না, আমার ভয় করে। তুমি চাপতে তো বলো। সুলতা বলল, অসভ্য। অসভ্য কেন? কত মেয়েরা তো চাপে। বাবা, আমি মরেই যাব। অতএব ইতি। শিবনাথ বলল, আজ তুমি অবজারভেটরি রাউন্ড দিয়ে এসো, আমি বসি। সুলতা বলল, প্যাঁচার মতো? প্যাঁচার মতো কেন? আমি ততক্ষণ খবরের কাগজটা পড়ি। বেশ। সুলতা সত্যি হাঁটতে আরম্ভ করলো। শিবনাথ ফিরতে গিয়ে দেখল লীলা উঠে দাঁড়িয়েছে। শিবনাথ ফোয়ারাটা পর্যন্ত গেল, আবার ফিরল। দেখল লীলা সুলতার পথটাই ধরেছে। শিবনাথ দোকানে গিয়ে একটা বাসি খবরের কাগজ কিনল। মুড়ে রাখলো পকেটে এলোমেলোভাবে। ছবি দেখল শোকেশে। তারপরে আবার এলো ম্যালের সমতলে। লীলা নেই, কিন্তু ও পথে পা বাড়াতে তার ভয় করতে লাগলো। সে অবজারভেটরির উত্তর দিকে পথটা ধরে হাঁটতে লাগলো। এ পাথরের স্তূপটার ওপিঠেই সুলতা আর লীলার অস্তিত্বটা সে যেন টের পাচ্ছে। ঘুরে এলো, ওরা এ পথেই আসবে। শিবনাথ এগুতে লাগলো। কতক্ষণ এগিয়েছে খেয়াল নেই। সহসা দূরে একটি লালের ইশারা পেয়ে থেমে গেল সে। লীলার গায়ে একটা লাল স্কার্ফ ছিল না? ছিল, কিন্তু সামনের লালটা সুলতার লাল ক্লোক। তারই হাই হিলের ঘায়ে চকিত হচ্ছে এই নির্জন পাহাড়ের গা। শিবনাথ বলল, এসে পড়েছ? সুলতা তখন হাঁফাচ্ছে। উফ, কি নির্জন রাস্তা! এত ভয় করছিল একলা একলা। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? শিবনাথ বলল, এমনি এগোচ্ছিলাম, জানি তুমি এ পথে ফিরবে, তবে ভয়ের কিছু নেই। সুলতা হাত ধরল শিবনাথের। শিবনাথ বসল। এসো, এই গাছতলাটাই বসি। ওরা বসল। রাস্তাটা একটু জেগেছিল, আবার যেন পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। একেবারে নিঃশব্দ, শুধু ঝিঁঝির ডাক। কুয়াশা ঘনাতে লাগলো। তারপরে 2 দিন শিবনাথ অনেক দূর দূরান্তে বেড়ালো পায়ে হেঁটে। তৃতীয় দিন ঘোষণা করল, বিছানাপত্র বাঁধা যাক। এর মধ্যেই? আর কি, পরশু তো যেতে হবে। তা বলে এক্ষুনি বিছানা বাঁধতে হবে? ওই আর কি, কথার কথা বললুম। আর কি, পুরনো লাগছে দার্জিলিং। তোমাদের সবই তাড়াতাড়ি। তোমাদের সবেতেই কেমন তাড়াতাড়ি পুরনো লেগে যায়। একদিন তো ভালো করে কাঞ্চনজঙ্ঘাও দেখলুম না। সে তো কাঞ্চনজঙ্ঘার মর্জি। একথা হয়েছিল রাত্রে। পরদিন সুলতার চিৎকার ও দাপাদাপিতে ঘুম ভাঙল শিবনাথের। গা থেকে লেপটা খুলে নিল সে। শিবনাথ বলল, কি হয়েছে? সুলতা জানালার দিকে দেখিয়ে বলল, দেখো দেখো, আজ একটু দেখো। শিবনাথ দেখল সুনীল আকাশের বুকে রূপোর মুকুট, তার মাথায় কাঞ্চনজঙ্ঘা। ধূসর রক্তাভ তার মুখের রেখা।
গরাদহীন জানালা দিয়ে মুখ বাড়িয়ে সে আরও দেখল উত্তর থেকে দক্ষিণে প্রায় অর্ধচন্দ্রাকারে তুষার ধবল হাসি গলে গলে পড়ছে নীল আকাশে। আর ভুটিয়া বস্তি থেকে ভেসে আসছে ব্যাগপাইপের বিচিত্র এক আদিম পাহাড়ি রাগিনী। বস্তিতে তার দলা পাকানো জটলা নেই, ঝর্ণার মতো চলমান। ছেলেমেয়েরা দৌড়ে চিৎকার করে বেড়াচ্ছে। নীল আকাশ, তুষার শৃঙ্গের উদয়, ঝকঝকে রোদ আজ যেন কিসের উৎসব লাগিয়ে দিয়েছে পাহাড়ে। শুধু বাইরে নয়, পাহাড়ের ঘরের মানুষেরাও যেন আজ আমন্ত্রিত। সুলতা ছুটে গেল দরজার কাছে, থেমে বলল, আমি যাচ্ছি বাইরে, তুমি এসো। চলে গেল। শিবনাথ বসতে যাচ্ছিল, পারল না। হাত মুখ ধুতে হতো তাকে, চা খেয়ে জামা চাপাতে হলো। মেলে এসে উঠল সে, চেনা বেঞ্চিটার দিকে তাকিয়ে দেখল লীলা নেই, স্বামী আছেন। কিন্তু আজ বসে নেই, উত্তরে দক্ষিণে পায়চারি করছেন অ্যালিস্টার পরে। সুলতা ছুটে এলো কোত্থেকে। তুমি কোথাও যাবে? তুমি যাবে? না, আমি বসে বসে খালি দেখব। আজ হয়তো আর কাঞ্চনজঙ্ঘা ঢাকবে না, তাই না? বোধ হয়। তবে তুমি বসো, আমি একটা চক্কর দিয়ে আসি। শিবনাথ ভুটিয়া বস্তির পাশ দিয়ে নেমে চলল বার্চিল রোডের সোরপিল ঢালুতে, যে পথে চললে কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গী বলে মনে হবে। আজ বুঝি কোনো ভুটিয়া জোয়ান সকাল থেকে মাতাল হয়ে গেছে, কিংবা কোনো ধর্মীয় উৎসব আছে। ব্যাগপাইপটা নামবে ওর মুখ থেকে আজ, তুষার স্ট্রিঙ্গে পাঠাবে ওর সুর। বার্চিল রোডের একটা সীমান্ত, গভর্নরের বাড়ির পশ্চিম দরজার কাছে এসে উঠল শিবনাথ। সামনেই অবজারভেটরির পাশেই উত্তর দিকের নির্জন রাস্তাটা। উত্তর দিকে নির্জন রাস্তাটায় বেঁকে গিয়ে দাঁড়ালো সে। লীলা লীলা দক্ষিণের পথ দিয়ে এসে উত্তরের বাঁকে থমকে দাঁড়ালো, পিছন ফিরে তাকালো একবার। তারপর শিবনাথের কয়েক হাত দূর দিয়ে উত্তরের ঘুমন্ত রাস্তাটাকে জাগিয়ে দিল, যেন পথ রোধ হলো শিবনাথের। সে দাঁড়িয়ে রইল তেমনই। লীলা চলেছে ধীরে, অতি ধীরে। অনেকক্ষণ পর পর তার ছোট হিলের একটি একটি শব্দ যেন একটু একটু করে ঘুম ভাঙাচ্ছে রাস্তাটার। শিবনাথ দুপা সরে রাস্তাটার রেলিংটা চেপে ধরল। লীলাও দাঁড়িয়েছে। দাঁড়িয়ে উত্তর দিকে ফিরে সেও রেলিংটা ধরল। একই রেলিং, 15 হাত দূরে। শিবনাথের মনে হলো লীলার হাতটা যেন তারই হাতের ওপর এসে পড়ল। কে একটি লোক চলে গেল আপন মনে। উত্তরে বার্চিল রোডের পাড়াগুলি নেমে গেছে নিচে। রোদে চকচক করছে লেবংয়ের সমতল, আর গোটা আকাশব্যাপী তুষার ভদ্র কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত বাহু। লাল, নীল, সবুজ বুনো ফুলের ছড়াছড়ি ঘাসে ঘাসে। পাথারে পাথারে পাথারের গোলাপেরা রোদ চলকাচ্ছে। সবুজ সোনা গলে পড়ছে দেবদারু পাতায় পাতায়। প্রজাপতিরা হারিয়ে যাচ্ছে ফুলের রঙে রঙে। বাতাস বইছে, পাতা ঝরছে দুটি একটি, আর পাগলা ভুটিয়াটার ব্যাগপাইপের আদিম সুর আর থামবে না। এত আয়োজন কি আজই হলো? কি করবে শিবনাথ? তার মনে হলো তার পিঞ্জরাবদ্ধ বোবা অনুভূতিটার এত প্রকাশ সমারোহ। তাই ওর বুকের রক্তধারা যেন নাচতে লাগলো। ফিরে তাকালো লীলার দিকে। দেখল লীলা ঠিক ওর দিকে নয়, ওরই দেহের সীমায় তাকিয়ে আছে। ওর শ্যামচিকন মুখে রোদ লেগে কচি পাতার মতো দেখাচ্ছে। আয়ত চোখ দুটিতে রৌদ্রচকিত তুষার শৃঙ্গের ছায়া। শিবনাথ রেলিং ধরে ধরে কয়েক পা এগিয়ে গেল। লীলা চোখ তুলে হাসল সলজ্জভাবে। শিবনাথ অনেক কষ্টে বলল, আপনার স্বামী ভালো আছেন? আছেন, লীলা বলল নিচু গলায়। কপাল থেকে তুলে দিল কয়েক গছা রুক্ষ চুল। বলল, আপনার স্ত্রীকে নিয়ে বেরোন না কেন? শিবনাথ বলল, ও উঁচু নিচু করতে পারে না। একটু চুপ, আবার বলল, আপনার স্বামীর কি শরীর ভালো নেই? লীলার স্বাভাবিক রক্তাভ ঠোঁটে অতি সাধারণ হাসি একটি অসাধারণ মায়ায় উজ্জ্বল। বলল, না, ওর ধারণা ওর শরীর মোটেই ভালো নেই। দিন রাত্রি ফার্মের ব্যবসার হিসেবে সব সময় টায়ার্ড থাকেন। কে দুজন লোক চলে গেল দুদিকে। ওরা দুজনে তাকিয়ে রইল কাঞ্চনজঙ্ঘার দিকে। শুকনো পাতা পড়ল খসে একটা।
দুজনেই পাতাটার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হলো আবার, হাসলো দুজনেই। শিবনাথ আরও এগিয়ে এলো কাছে, বলল, দেখুন সেদিন সেই বালির ঝড়ে। লীলা বলে উঠল, আমিও সেই কথাটা বলবো ভাবছিলুম, বালির ঝড়। শিবনাথ প্রায় ফিসফিস করে বলল, বলুন। লীলার দু চোখ যেন সহসা একটি নতুন হাসি লজ্জায় ঝিলিক দিয়ে উঠল। বলল, কি আর বলবো, বালির ঝড় বলেই এমন হয়েছিল নিশ্চয়ই। তাতে আপনার মনে কোনো গ্লানি? শিবনাথ কথাটা শেষ করতে পারল না, উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল লীলার নত মুখের দিকে। রেলিংয়ে আঙুল ঘষতে গিয়ে লীলার সোনার বালাটা লোহায় লেগে বাজতে লাগলো ঠুন ঠুন করে। মাথা নিচু করেই ঘাড় নেড়ে বলল, নেই। আপনার? লীলা তাকালো শিবনাথের দিকে। শিবনাথের মুখে সেই বোবা অসহায় অনুভূতিটা যেন ফিরে এলো। পর মুহূর্তে নিঃশ্বাস ফেলে বলল, আপনার গ্লানি না থাকার আনন্দটাই আমার ভাগে রয়েছে। লীলা তাড়াতাড়ি চোখ নামালো, অস্ফুটে বলল, কি বিচিত্র। আবার চোখ তুলল, তারপর দুজনেই হেসে ফেলল। বালির ঝড়ের ঝাপসা বোবা কথাগুলি যেন বিশ্বের ওই সকল আলোর মাঝখানে হাসির ছটায় ঝলকে উঠল। পাতা হাসছে, ফুল হাসছে, কনক কিরিটি মাথায় কাঞ্চনজঙ্ঘাও হাসছে। ওই আদিম বাঁশটার রন্ধ্রে রন্ধ্রে একটা হাসিরই উচ্ছ্বাস যেন সুর হয়ে ভাসছে। আর হাসি দিয়ে এই শেষ কথার পর বরফ লেহি বাতাস যেন সহসা ব্যাকুল হয়ে উঠল। ব্যাকুল বাতাসে ওরা আবার চুপ করে অনেকক্ষণ কাছাকাছি দাঁড়িয়ে রইল। আরও অনেক কটা পাতা ঝরল, বাঁশিটা বাজতে লাগলো। কাঞ্চনজঙ্ঘা আজ কিছুতেই বিদায় নিচ্ছে না। তারপরে আবার ওরা দুজনের চোখাচোখি করে হাসল। লীলা বলল, যাই এবারে। শিবনাথ বলল, আসুন। লীলা চলে গেল রাস্তাটায় ঘুম ভাঙাতে ভাঙাতে। শিবনাথ আবার নেমে গেল বাড়ছিল রোডে, যে পথে এসেছিল। দূরের উঁচুতে একবার যেন দেখা গেল লীলাকে, তারপরেই যেন জঙ্গল। এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা বালির ঝড় গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।